গুড মর্নিং, সকলকে জিএসপি শিক্ষাদানে স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি পঞ্চায়েত পরীক্ষা ও পুলিশ পরীক্ষাকে মাথায় রেখে। আজকের সেটে আমরা 25টি প্রশ্ন উত্তর দেখব। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের প্রথম প্রশ্ন, দ্বৈত শাসন বাংলায় কে প্রবর্তন করেন? অপশন কি বলছে? অপশন এ বলছে লর্ড ক্লাইভ, অপশন বি বলছে ওয়ারেন হেস্টিংস, অপশন সি বলছে কর্নওয়ালিস, অপশন ডি ডালহৌসি। এক দাগে সঠিক উত্তর হবে অপশন এ, লর্ড ক্লাইভ। কেমন? দ্বৈত শাসন কে প্রবর্তন করছেন? লর্ড ক্লাইভ। গুরুত্বপূর্ণ তথ্য কি? কত সালে চালু করে? 1765। এবং 1772 ওয়ারেন হেস্টিংস বন্ধ করে। ঠিক আছে, তাহলে কি বলছে এখানে? দ্বৈত শাসন বাংলায় প্রবর্তন করেছে লর্ড ক্লাইভ কত সালে? 1765। এবং এই দ্বৈত শাসন বন্ধ করে গিয়ে ওয়ারেন হেস্টিংস। তাহলে কিন্তু এখানে দুটো প্রশ্ন রয়েছে, একটা প্রবর্তন করছে কে? লর্ড ক্লাইভ, আর বন্ধ করছে ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন 2, কিয়োটো প্রোটোকল সম্পর্কিত কৃষির সাথে? অপশন এ ওজন, অপশন বি জলবায়ু পরিবর্তন, অপশন সি বন সংরক্ষণ, অপশন ডি জীববৈচিত্র্য। 2 দাগে সঠিক উত্তর হবে অপশন বি, জলবায়ু পরিবর্তন। তাহলে কিয়োটো প্রোটোকল কৃষির সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তনের সাথে। এখানে অপশানে দেখো, অপশানে এতে রয়েছে ওজন। ওজন কিসের সম্পর্কিত? ওজন হবে মন্ট্রিল প্রোটোকলের সাথে। ঠিক আছে, তাহলে কিয়োটো প্রোটোকল হচ্ছে কিয়োটো প্রোটোকল জলবায়ু পরিবর্তনের সাথে যুক্ত, আর ওজন হচ্ছে মন্ট্রিল প্রোটোকলের সাথে যুক্ত। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, ভিটামিন B1 এর অভাবে কি হয় আর কি? তাহলে ভিটামিন B1 এর অভাবে কি রোগ হয়? অপশন এ বলছে স্কারবি, অপশন বি বেরিবেরি, অপশন সি রিকেটস, অপশন ডি প্লেগ্রা। তিন থেকে সঠিক উত্তর হবে অপশন বি বেরিবেরি। তাহলে আমরা বাকি অপশনগুলো একটু দেখি। তাহলে স্কারবি হয় কিসের জন্য? আমাদেরকে মনে রাখতে হবে স্কারবি হচ্ছে কিসের জন্য? স্কারবি হচ্ছে ভিটামিন সির জন্য। ঠিক আছে, রিকেটস কি কোন ভিটামিন? ভিটামিন ডি। আর অপশন ডি তে রয়েছে প্লেগ্রা। প্লেগ্রা কিসের জন্য হচ্ছে? ভিটামিন B3। তাহলে ভিটামিন B1 এর অভাবে হচ্ছে বেরিবেরি, স্কারবি হচ্ছে ভিটামিন সির অভাবে, আর রিকেট হচ্ছে ভিটামিন ডি এর অভাবে, প্লেগ্রা ভিটামিন B3। তাহলে দেখো চারটেই কিন্তু এখানে পেয়ে গেলাম। কেমন? পরের প্রশ্ন 4, রক্তের জমাট বাঁধায় সাহায্য করে কে? অপশন এ আরবিসি, অপশন বি ডব্লিউবিসি, অপশন সি প্লেটলেটস, অপশন ডি প্লাজমা। এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সায়েন্সের থেকে। 4 দাগের সঠিক উত্তরটি হবে অপশন সি। কেমন? এখানে অপশন বিতে রয়েছে কি দেখো, ডব্লিউবিসি। ডব্লিউবিসির কাজ কি? এটা হচ্ছে রোগ প্রতিরোধ করে।
রক্তের জমাট বাঁধায় সাহায্য করে কে? প্লেটলেটস। আর ডব্লিউবিসির কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। পরের প্রশ্ন 5 এলপিজির প্রধান উপাদান কি? অপশন এ মিথেন, অপশন বি বিউটেন ও প্রোপেন, অপশন সি ইথেন, অপশন ডি হাইড্রোজেন। 5 দাগের সঠিক উত্তর হবে অপশন বি বিউটেন ও প্রোপেন। পরের প্রশ্ন 6 বিদ্যুতের ভালো পরিবাহী কোনটি? অপশন এ বলছে রাবার, অপশন বি প্লাস্টিক, অপশন সি তামা, অপশন ডি কাঠ। তাহলে বিদ্যুতের সব থেকে ভালো পরিবাহী কোনটা হবে? সঠিক সঠিক উত্তর হবে অপশন সি তামা। পরের প্রশ্ন 7 মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অপশন এ অগ্নাশয়, অপশন বি যকৃৎ, অপশন সি থাইরয়েড, অপশন ডি পিউটারি। 7 দাগের সঠিক উত্তর হবে অপশন বি যকৃৎ। তাহলে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? যকৃৎ। তাহলে এখানে একটু আমরা দেখে নিই অগ্নাশয় অপশন রয়েছে। তাহলে অগ্নাশয় কি একটু আমরা একটু জেনে রাখি। অগ্নাশয় হলো মিশ্র গ্রন্থি একটা, কেমন? তাহলে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ, আর অগ্নাশয় হলো মিশ্র গ্রন্থি। পরের প্রশ্ন 8 মানবদেহের ক্রোমোজোম সংখ্যা কত? এটি খুব ভালো একটি প্রশ্ন, সায়েন্স থেকে অনেক পরীক্ষায় এটি আসে পরীক্ষায়। তো অপশন বলছে এ বলছে 44, অপশন বি বলছে 46, অপশন সি 48, অপশন ডি 23। তাহলে 8 দাগে সঠিক উত্তরটি হবে অপশন বি 46। কেমন? এখানে সংখ্যা বলেছে, কিন্তু যদি বলতে কত জোড়া তাহলে দেখো 23 জোড়া হয়ে যেত, কেমন? তাই যখন কোশ্চেনটা যখন দেবে তখন অবশ্যই পড়তে হবে যেটা সংখ্যা বলেছে না কি জোড়া বলেছে, কেমন? অনেক সময় আমরা ভুল করে ফেলি। পরে প্রশ্ন রেগুলেটিং অ্যাক্ট পাস হয় কবে? অপশন এ 1773, অপশন বি 1784, অপশন সি 1793, অপশন ডি 1813। 9 থেকে সঠিক উত্তরটি হবে অপশন এ 1773। তাহলে 1773 সালে কি রেগুলেটিং অ্যাক্ট পাস হচ্ছে। অপশন বি তে আছে 1784। 1784-তে কি হয়? পিঠে ভরসা আইন। তাহলে 1784 কি পিঠে ভারত শাসন আইন। সতেরোশো 1793 কি চিরস্থায়ী বন্দোবস্ত। কেমন? তাহলে রেগুলেটিং অ্যাক্ট পাস হচ্ছে 1773, 1784-তে রয়েছে পিঠে ভরসা শাসন আইন, 1793-তে রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত। ঠিক আছে, পরে প্রশ্ন 10 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? অপশন এ বলছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন বি বলছে বিপিন চন্দ্র পাল, অপশন সি বলছে রমেশ চন্দ্র দত্ত, অপশন ডি বলছে দাদাভাই নওরোজি। তাহলে 10 দাগের সঠিক উত্তরটি হবে অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
ইনি একা করেন না, এনার সাথে আরও একজন সাথে থাকেন, দুজন মিলে করে। তাহলে দ্বিতীয় ব্যক্তি কে ছিল, এটা একটু আমরা জেনে রাখি। আনন্দমোহন বসু। কেমন? তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আর এনার সাথে আর একজন ছিলেন আনন্দমোহন বসু। কত সালে করে? 1876। কেমন? তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু 1876 সালে। পরে প্রশ্ন 11, কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিল? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন বলছে, এ বলছে বদরুদ্দিন তৈয়াজি, অপশন বি বলছে আবুল কালাম আজাদ, অপশন সি বলছে জিন্না, অপশন ডি বলছে হাকিম আজমল। একদাগে সঠিক উত্তরটি হবে অপশন এ, বদরুদ্দিন তৈয়াজি। তাহলে এখানে আমার একটু তথ্য জেনে রাখি। তাহলে কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম হচ্ছে বদরুদ্দিন তৈয়াজি। কত সালে? 1887। কেমন? মাদ্রাজে হয়েছিল সভাটি, আর এটা ছিল কংগ্রেসের তৃতীয় অধিবেশন। তৃতীয় অধিবেশন। কেমন? তাহলে কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিল? বদিউদ্দিন তৈয়জি। কত সালে হয়েছিল? 1887। কোথায় হয়েছিল? মাদ্রাজ। কংগ্রেসের তৃতীয় অধিবেশন ছিল। তাহলে এই সাথে আমরা আরেকটু জেনে রাখি, প্রথম সভাপতি কে ছিল কংগ্রেসের? প্রথম ছিল উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। কেমন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয়? 1885 সালে। তাহলে কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদিউদ্দিন তৈয়াজি। কত সালে হয়েছিল? 1887 সালে। মাদ্রাজে হয়েছিল কংগ্রেসের তৃতীয় অধিবেশন। কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হচ্ছে? 1885। তার প্রথম সভাপতি কে ছিল? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরে প্রশ্ন 12, গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন কোথায়? অপশন এ খেদা, অপশন বি চম্পারণ, অপশন সি বারদৌলি, অপশন ডি আহমেদাবাদ। ভারতের সঠিক উত্তর হবে অপশন বি চম্পারণ। কত সালে? 1917 সালে। এই চম্পারণটা কোথায়? চম্পারণটা ছিল বিহারে। ঠিক আছে, তাহলে গান্ধী প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় করেন? চম্পারণ। চম্পারণটা কোথায় ছিল? বিহারে ছিল। 1917 সালে করে। পরে প্রশ্ন 13, সাইমন কমিশন ভারতে আসে কবে? অপশন এ 1925, অপশন বি 1927, অপশন সি 1928, অপশন ডি 1930। তেরোটাকে সঠিক উত্তরটি হবে অপশন সি। তাহলে সাইমন কমিশন ভারতে আসে কবে? 1928। এখানের তত্ত্বটা জেনে রাখি, সাইমন কমিশন তো ভারতে আসে 1928, কিন্তু গঠন হচ্ছে কবে? গঠন হচ্ছে 1927। কেমন? তাহলে সাইমন কমিশন গঠন হচ্ছে কিন্তু 1927-এ, আর ভারতে আসছে
1928। পরে প্রশ্ন, আলিপুর বোমা মামলার সঙ্গে যুক্ত ছিলেন কে? অপশন এ ক্ষুদিরাম বসু, অপশন বি প্রফুল্ল চাকি, অপশন সি অরবিন্দ ঘোষ, অপশন ডি সূর্য সেন। 14 দাগের সঠিক উত্তরটি হবে অপশন সি অরবিন্দ ঘোষ। তাহলে আলিপুর বোমা মামলায় সঙ্গে যুক্ত ছিলেন কি? অরবিন্দ ঘোষ। এই আলিপুর বোমা মামলার এই ঘটনাটি কবে ঘটেছিল? 1908 সালে। কেমন? আর এই মামলার সাথে যুক্ত কারা কারা ছিল এগুলো আমরা একটু জেনে রাখি। বারীন্দ্র কুমার ঘোষ, হেমচন্দ্র দাস এরা যুক্ত ছিল। তাহলে দুজনের নাম আমরা কি জানলাম? বারীন্দ্র কুমার ঘোষ এবং হেমচন্দ্র দাস। তাহলে আলিপুর বোমা মামলার সঙ্গে যুক্ত ছিলেন কে? অরবিন্দ ঘোষ। আর তার সঙ্গে আরো দুজন যুক্ত ছিল, বারীন্দ্র কুমার ঘোষ আর হেমচন্দ্র দাস। পরে প্রশ্ন 15, 1857 সালের বিদ্রোহে কানপুরের নেতা কে ছিলেন? তাহলে প্রশ্নটা কি বলছে, 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহে যে কানপুরের থেকে যে নেতৃত্ব দিয়েছিল সে কানপুরের নেতা কে ছিল? অপশন এ বলছে তাতিয়া তোপে, অপশন বি বলছে নানা সাহেব, অপশন সি লক্ষ্মীবাই, অপশন ডি কুনওয়ার সিং। পনেরোকে সঠিক উত্তর হবে অপশন বি নানা সাহেব। তাহলে কানপুর থেকে নেতৃত্ব দেয় কে? নানা সাহেব নেতৃত্ব দিয়েছিল। আর এর সঙ্গে সহযোগী ছিল কারা কারা? তাতিয়া তোপে ছিল, ঝাঁসির রানী লক্ষ্মীবাই ছিল, বেরেলি খান বাহাদুর খান ছিলেন, আর এলাহাবাদ থেকে কে দেয়? লিয়াকত আলী ছিল। কেমন? তাহলে 1857 সালের বিদ্রোহে কানপুরের নেতা ছিল কে? নানা সাহেব। পরে প্রশ্ন 16, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কবে? অপশন এ 7ই আগস্ট 1942, অপশন বি 8ই আগস্ট 1942, অপশন সি 9ই আগস্ট 1942, অপশন ডি 10ই আগস্ট 1942। 16 দাগের সঠিক উত্তরটি হবে অপশন সি 9ই আগস্ট 1942। ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব হয়েছিল কবে? প্রস্তাব হয়েছিল 8ই আগস্ট। তাহলে দেখো, ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব হচ্ছে 8ই আগস্ট, যে আন্দোলন সংগঠিত হবে, কিন্তু আন্দোলনটা শুরু হচ্ছে 9ই আগস্ট 1942। পরে প্রশ্ন 17, হিলবার্ট বিল বিতর্ক কোন ভাইসরয়ের সময় হয়? অপশন এ রিপন, অপশন বি লিটন, অপশন সি ডাফরিন, অপশন ডি কার্জন। তাহলে হিলবার্ট বিল বিতর্ক কোন ভাইসরয়ের সময় হয়? এর সঠিক উত্তর হবে অপশন এ রিপন। তাহলে হিলবার্ট বিল বিতর্ক রিপনের সাথে যুক্ত। আর এখানে বাকি যে রয়েছে ডাফরিন, অপশন সিতে আছে ডাফরিন। ডাফরিন কোন কোন ঘটনার সাথে যুক্ত? ডাফরিনের সময় হয় কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের গঠন ঘটে। কেমন? কংগ্রেসের প্রতিষ্ঠা হচ্ছে।
তাহলে ডাফরিনের সময় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে, আর কার্জনের সময় কি হয়? কার্জনের সময় বঙ্গভঙ্গ হয়। মনে থাকবে তো? দেখো এলবার্ট বিল বলছে কি কোন ভাইসরয় করে? রিপন। আর ডাফরিনের সময় কংগ্রেসের প্রতিষ্ঠা হচ্ছে, আর কার্জনের সময় হচ্ছে বাংলা ভাগ। পরে প্রশ্ন 18, ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? অপশন এ গান্ধীজি, অপশন বি নেহরু, অপশন সি প্যাটেল, অপশন ডি রাজা গোপালাচারী। 18 থেকে সঠিক উত্তর হবে অপশন বি নেহরু। তাহলে ডিসকভারি অফ ইন্ডিয়ার গ্রন্থের রচয়িতাকে? নেহরু। পরে প্রশ্ন 19, মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে? অপশন এ ব্রিটেন, অপশন বি আমেরিকা, অপশন সি কানাডা, অপশন ডি আয়ারল্যান্ড। 19 থেকে সঠিক উত্তরটি হবে অপশন বি আমেরিকা। তাহলে এই কোশ্চেনটা একটু তথ্য আমরা জেনে রাখি। মৌলিক অধিকার তো আমেরিকা থেকে নেওয়া হয়েছে, তাহলে সংবিধানে কোন পার্টে আছে এটা খুব জানা দরকার। পার্ট 3। আর ধারা কত? 12 থেকে 35 নম্বর ধারা। ঠিক আছে। বর্তমানে কয়টি মৌলিক অধিকার রয়েছে আমাদের? বর্তমানে 6টি। আগে কটি ছিল? আগে ছিল 7টি। তাহলে কোনটি বর্তমানে মৌলিক অধিকার নেই এখন? সম্পত্তির অধিকার। কেমন? সম্পত্তির অধিকারটা এখন কি হয়ে গেছে? আইনি অধিকার হয়ে গেছে। ঠিক আছে। তাহলে মৌলিক অধিকার নেওয়া হয়েছে কোথা থেকে? আমেরিকা থেকে। সংবিধানে কোন পার্টে আছে? 3য় পার্টে আছে। ধারা বলছে কি 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে রয়েছে মৌলিক অধিকারের কথা। আর মৌলিক অধিকার রয়েছে আমাদের 6টি বর্তমানে, আগে ছিল 7টি। তাহলে কোনটা বিলুপ্ত হয়ে গেছে? সম্পত্তির অধিকার, যেটা এখন বর্তমানে আইনি অধিকার রয়েছে। কেমন? পরে প্রশ্ন 20, পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী কোনটা? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু পঞ্চায়েত পরীক্ষায় আমরা বসতে চলেছি, তার জন্য পঞ্চায়েত ব্যবস্থা কোন সংশোধনীতে হয় এটা জানাটা খুব দরকার। অপশন কি বলছে? অপশন এ বলছে 71তম, অপশন বি বলছে 72তম, অপশন সি বলছে 73তম, অপশন ডি বলছে 74তম। 20 থেকে সঠিক উত্তরটি হবে অপশন সি 73তম। তাহলে পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী কবে হয়? 73তম সংবিধান সংশোধনীতে হয়। তাহলে এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে রাখি। এই সংশোধনটি কবে হয়? 1992 সালে হয়। কেমন? কার্যকর কালটা আমরা একটু জেনে রাখি। 1993 সালের 28শে এপ্রিল। তাহলে পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী হচ্ছে 73তম সংশোধনী, কত সালে? 1992 সালে। যেটা কার্যকর হচ্ছে 1993 এর 28শে এপ্রিল। আর এই 28শে এপ্রিলে কিন্তু, যেহেতু আমরা পঞ্চায়েতে পরীক্ষা দিতে যাচ্ছি,
দিতেই পারে আমাদের যে পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? 28শে এপ্রিল। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। তাহলে কি কি জানলাম? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী হচ্ছে 73তম সংশোধনী, যেটা 1992 সালে হচ্ছে। কার্যকর হচ্ছে 1993 সালের 28শে এপ্রিল। তাহলে 28শে এপ্রিল কি দিন হিসাবে পালিত হচ্ছে? জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে পালিত হয় 28শে এপ্রিল। কত নম্বর ধারায় রয়েছে? ধারা 243। পার্ট নম্বর কত? পার্ট নম্বর বলছে 9। তাহলে দেখো এর মধ্যে কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে। পঞ্চায়েতি ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী 73তম সংশোধনী হয় 1992 সালে। কার্যকর হচ্ছে 1993 সালের 28শে এপ্রিল। 28শে এপ্রিল তাহলে কী দিন হিসেবে পালিত হচ্ছে? জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালিত হচ্ছে। কত নম্বর ধারায় রয়েছে পঞ্চায়েতি রাজ? 243 নম্বর ধারায় রয়েছে। কোন পার্টে আছে? 9 নম্বর পার্টে আছে। কেমন? দেখো এর পরে দেখো অপশন ডিতে রয়েছে 74তম সংশোধন। 74তম সংশোধনীতে কি হয়? 74তম সংশোধনীতে পৌরসভার কথা বলা আছে। কেমন? পরে প্রশ্ন 21। জরুরি অবস্থা সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? অপশন এ 352, অপশন বি 356, অপশন সি 360, অপশন ডি সবকটি। 21 থেকে সঠিক উত্তরটি হবে অপশন ডি সবকটি। তাহলে জরুরি অবস্থা কোনগুলো? তিনটেই রয়েছে এর মধ্যে। 352 তো জরুরি অবস্থা, 356 তো জরুরি অবস্থা, 360ও জরুরি অবস্থা। তাহলে এখান থেকে আমাদের কি জানতে হবে? শুধুমাত্র আমরা জেনে রাখবো কোন পার্টে রয়েছে। পার্ট নম্বর কত? পার্ট নম্বর 18তে রয়েছে। তাহলে 18তে কি বলছে? জরুরি অবস্থার কথা বলছে। পরে প্রশ্ন, নির্বাচন কমিশন সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? অপশন এ 280, অপশন বি 324, অপশন সি 368, অপশন ডি 370। 22 থেকে সঠিক উত্তরটি হবে অপশন বি 324। তাহলে 324-এর নির্বাচন কমিশন সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো রয়েছে। ঠিক আছে? তারপর এখানে দেখো অপশন সিতে রয়েছে কি? 368। 368তে কি আছে এটা আমরা জেনে রাখি। 368তে সংবিধান সংশোধনীর কথা বলছে। সংবিধান সংশোধন। তাহলে দেখো নির্বাচন কমিশন সংক্রান্ত অনুচ্ছেদ রয়েছে 324-এ, আর সংবিধান সংশোধনের কথা বলছে 368 নম্বর ধারায়। এর মানে কি? সংবিধানে যদি কোনো রকম চেঞ্জ করতে হয় তাহলে 368 নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধন করা যাবে। যেমন 73তম সংশোধনীতে রয়েছে পঞ্চায়েতি রাজ, 74তম সংশোধনীতে রয়েছে পৌরসভার কথা বলা হয়েছে। কেমন? ঠিক। তাহলে এগুলো এই সংশোধনগুলো কোন ধারা অনুযায়ী, কোন ধারাতে করে? 368 নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়। পরে প্রশ্ন 23। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? অপশন এ হীরাকুদ, অপশন বি ভাকানাঙ্গাল, অপশন সি তেওরি, বানানটা একটু ভুল রয়েছে এখানে, অপশন ডি সর্দার সরোবর। তাহলে 23 থেকে সঠিক উত্তর কোনটা হবে? ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ হবে হীরাকুদ। তাহলে এই সম্পর্কে কি কি তথ্য জানতে হবে? ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ। এটি কোন নদীর উপরে? নদী বলে কি হবে? মহানদী।
কোন রাজ্যে? ওড়িশা। আর এখানে বলছে কি ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ। তাহলে এর সাথে সাথে আমাদের আরো একটি বিষয় জানতে হবে, সর্বোচ্চ বাঁধ কোনটি? সর্বোচ্চ বললে হবে তেওড়ি বাঁধ। তাহলে ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ আর সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেওড়ি বাঁধ। এই তেওড়ি বাঁধ রয়েছে কোন নদীর উপরে? ভাগীরথী নদীর উপরে। তাহলে ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ, সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেওড়ি বাঁধ, যেটা ভাগীরথী নদীর উপরে। আর এই হীরাকুদ রয়েছে মহানদী নদীর উপরে। আর এই হীরাকুদ বাঁধ কোথায় রয়েছে? উড়িষ্যা রাজ্যে রয়েছে। পরে প্রশ্ন 24, রেড ডেটা বুক প্রকাশ করে কে? অপশন এ ইউএনইপি, অপশন বি ডব্লিউডব্লিউএফ, অপশন সি আইইউসিএন, অপশন ডি ইউএনইএসসিও ইউনেস্কো। চব্বিশের সঠিক উত্তরটি হবে অপশন সি আইইউসিএন। তাহলে আইইউসিএন এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তাহলে আইইউসিএন এর ফুল ফর্ম হলো কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। প্রতিষ্ঠাতা কবে? এর প্রতিষ্ঠা হচ্ছে 1968। প্রতিষ্ঠা সাধারণত খুব একটা জিজ্ঞাসা করে না, এর সদর দপ্তর জিজ্ঞাসা করে। সদর দপ্তর কোথায় রেড ডেটা বুকের? সুইজারল্যান্ডে রয়েছে। কেমন? তাহলে রেড ডেটা বুক প্রকাশ করে কে? আইইউসিএন। এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ড। আজকের দিনের শেষ প্রশ্ন 25, পশ্চিমবঙ্গের দুঃখ বলয় কোন নদীকে? অপশন এ দামোদর, অপশন বি তিস্তা, অপশন সি ভাগীরথী, অপশন ডি গঙ্গা। তাহলে পশ্চিমবঙ্গের দুঃখ বলয় 25-এর সঠিক উত্তর হবে অপশন এ দামোদর। কেমন? তাহলে এর সাথে সাথে যেহেতু পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়েছে, তাহলে আমাদের পাশের রাজ্য বিহার, তাহলে বিহারের দুঃখ কাকে বলা হয় একটু জেনে রাখি। যদি বিহারের জিজ্ঞাসা করে তাহলে বিহারের হয়ে যাবে কোশি। যদি আসামের কথা জিজ্ঞাসা করে যে আসামের দুঃখ কোনটা, তাহলে হয়ে যাবে ব্রহ্মপুত্র। উড়িষ্যা বললে মহানদী। এ তো পশ্চিমবঙ্গের দুঃখ বলায় কোন নদীকে বলেছে। যদি পশ্চিমবঙ্গের আতঙ্ক বলে, পশ্চিমবঙ্গের আতঙ্ক কোন নদী? আতঙ্ক হচ্ছে
মাতলা। আর একটা কি জিজ্ঞাসা করে, ত্রাসেন নদী। কেমন? ত্রাসেন নদী যদি জিজ্ঞাসা করে তাহলে কিন্তু তিস্তা হয়ে যাবে। তাহলে পশ্চিমবঙ্গের দক্ষ বলায় কোন নদীকে? দামোদরকে। আর তিস্তাকে কি বলায়? পশ্চিমবঙ্গের ত্রাসেন নদী। আর পশ্চিমবঙ্গের আতঙ্ক মাতলা। যদি বিহারের দুঃখ বলাই কোশি হবে, আসামের দুঃখ বলে ব্রহ্মপুত্র হবে, আর ওড়িশার যদি দুঃখ বলায় তাহলে মহানদী হবে। তাহলে এই ছিল আজকের সেটের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন উত্তর। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।